রাজনৈতিক দলগুলোকে নানা উত্থান পতনের ভেতর দিয়ে যেতে হয়। স্বার্থ, ক্ষমতা আর অর্থের প্রলোভনে নানা বিতর্কে জড়িয়ে দলীয় ঐক্য ভেঙে যায় বা দলের অস্তিত্বই সংকটে পড়ে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়েও অনেক বিতর্ক আছে, কিন্তু এত বিতর্ক থাকা সত্ত্বেও দলটিতে কখনো ভাঙন ধরেনি। আর দলের অস্তিত্বের প্রশ্নে তাদের সাংগঠনিক শক্তিকে প্রশংসা করতেই হবে। দলটি দীর্ঘদিন এদেশের রাজনীতিতে নিষিদ্ধ থেকেছে, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্য সহ্য করেছে প্রতিপক্ষের ঘৃণা আর নিপীড়ন। এমনকি হাসিনা সরকারের আমলে যুদ্ধাপরাধের দায়ে তাদের জনপ্রিয় শীর্ষ নেতাদের ফাঁসি এবং যাবজ্জীবনও দেওয়া হয়েছে। কিন্তু দলটি ভেঙে পড়েনি, প্রবল প্রতাপ নিয়েই টিকে আছে। তারা জোর গলায় বলতেই পারে, অতিকায় হস্তির লোপ পেয়েছে, কিন্তু আমরা ঠিকই টিকে আছি। হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে সভা সমাবেশের মাধ্যমে সবচেয়ে বেশি রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে এই দল। নিজস্ব শক্তিতেই প্রশাসনের একটা বড় অংশের নিয়ন্ত্রণও নিয়েছে। কিন্তু এসবের পেছনে জামায়াতের আসল শক্তিটা কোথায়, আর কেন তারা বিরুদ্ধ পরিস্থিতিতেও কখনো ভেঙে পড়ে না? এর বেশ কয়েকটি কারণ আছে। আসুন একে একে সেই কারণগুলো দেখা যাক। জামায়াতের মূল শক্তি হলো তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, আর এমন একটা কাঠামো গড়ে তুলতে প্রয়োজন হয় দৃঢ় অর্থনৈতিক ভিত্তি। জামায়াতে ইসলামী শুরু থেকেই এই ব্যাপারটিতে গুরুত্ব দিয়েছে। প্রথম দিকে তারা বিভিন্ন ইসলামী অনুষ্ঠান আয়োজন, কর্মী ও সদস্যদের দেওয়া চাঁদা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফান্ডিং নিয়ে সংগঠন চালিয়েছে। ৮০-র দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জামায়াতকে পুনরায় এদেশে রাজনীতি করার সুযোগ করে দেন, তখন দলের শীর্ষ নেতারা এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন যেগুলো জামায়াতে ইসলামের কর্মীদের আর্থিক সমর্থন দিতে পারবে। এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে বাংলাদেশের স্বনামধন্য দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা। লীগ সরকারের নিয়ন্ত্রণে যাওয়ার আগে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকই ছিল শীর্ষে। ইবনে সিনাও তাদের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ঔষধ শিল্পের মাধ্যমে দেশের মানুষকে স্বল্প খরচে সর্বোত্তম সেবা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এই দুটি প্রতিষ্ঠান জামায়াতকে শুধু আর্থিক সচ্ছলতাই দেয়নি, তাদের অসংখ্য কর্মী সমর্থকদের কর্মসংস্থান করেছে এবং সেই সাথে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ভূমিকা রেখেছে। এই দুই প্রতিষ্ঠান বাদেও জামায়াতের নিয়ন্ত্রণে নামে বেনামে আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার পরিচালিত হয় এবং অবধারিতভাবেই এসব প্রতিষ্ঠানে জামায়াতের কর্মী সমর্থকদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। জামায়াতের এই নীতির ফলে দলের কর্মীরা আর্থিক সুরক্ষা পান বলেই দলের প্রতি অনুগত থাকেন এবং বিনা বাক্য ব্যয়ে শীর্ষ পর্যায়ের যে কোনো সিদ্ধান্ত মেনে নেন। এখানে নির্বাচন কমিশনের একটা পরিসংখ্যান উল্লেখ করা প্রয়োজন। ২০২৪ সালে অভ্যুত্থানের বছরে জামায়াতের আয় ব্যয় হিসাব কিন্তু বিএনপির চেয়ে অনেক বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বছরে আয় দেখিয়েছে ২৮,৯৭,২৯৯ টাকা, আর ব্যয় দেখিয়েছে ২৩,৭৩,৩৮,১৭৭ টাকা। পক্ষান্তরে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা এবং ব্যয় ৪,৮০,০৪,৮২৩ টাকা। তবে এখানে কোনো দলই বোধ হয় তাদের প্রকৃত আয় দেখায়নি। এরপর জামায়াতের সাংগঠনিক কাঠামোর দিকে নজর দেওয়া যাক। দলটি একটা সুশৃঙ্খল পিরামিড আকৃতির কাঠামো অনুসরণ করে। জামায়াত প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতৃত্ব নির্বাচন করে না, বরং তারা একটি দলীয় অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে। প্রাথমিক পর্যায়ে জামায়াতে ইসলামের কর্মীরা গোপন ব্যালটের মাধ্যমে রুকন নির্বাচন করেন। এই রুকনরা দলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারাই মূলত দলের অভ্যন্তরীণ কাঠামো ও কার্যক্রম পরিচালনা করেন। অন্যদিকে জামায়াতে ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ ৩ বছর। এই মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী ৩ বছরের জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্বাচনগুলো সম্পন্ন হয়। ৩ বছর মেয়াদ শেষ হওয়ার আগে ৪ থেকে ৫ মাস ধরে অভ্যন্তরীণভাবে একটা প্রস্তুতি নেয় জামায়াত। যখন আমিরে জামায়াত নির্বাচনের সিদ্ধান্ত হয়, তখন কেন্দ্রীয় মজলিসে শুরা একটা প্যানেল করে, যাদের গোপন ভোটে ৩ জন প্রার্থী মনোনীত করা হয়। সারা দেশের পুরুষ এবং নারী রুকন সদস্যরা এরপর ভোটের মাধ্যমে তাদের মধ্যে একজনকে আমির হিসেবে বেছে নেন। এখানে উল্লেখ্য যে এই ৩ জনের বাইরেও রুকনরা তাদের পছন্দের কাউকে ভোট দিতে পারেন। সেই স্বাধীনতাও একজন রুকনের আছে। যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামায়াত নির্বাচিত হন। জামায়াতের এই সুশৃঙ্খল নির্বাচন প্রক্রিয়ার কারণে তাদের দলে কলহ, বিবাদ বা মনোনয়ন নেই, দৌড়ঝাঁপ নেই এবং একই কারণে দলের শীর্ষ নেতাদের অনেকেই অতীতে জেল জুলুমের শিকার হলেও তাদের কার্যক্রম থেমে যায়নি।
খুব দ্রুতই আরেকজন যোগ্য নেতা তাদের দায়িত্ব নিয়েছেন। জামায়াতের শক্তির আরেকটি উৎস হল তাদের দূরদর্শী চিন্তাভাবনা। তারা যেহেতু জানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করা তাদের জন্য সহজ হবে না, তাই তারা দলীয় শক্তি বৃদ্ধিতেই বেশি মনোযোগ দিয়েছে। তারা যখনই সুযোগ পেয়েছে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে। এজন্যই হাসিনার পতনের পর হঠাৎ করে প্রশাসন জামায়াতের প্রতি এত সহানুভূতিশীল। সর্বশেষ বলতে হয় তাদের ধর্মভিত্তিক রাজনীতির কথা। ধর্মভিত্তিক রাজনীতি এদেশের অনেক দলই করে, কিন্তু জামায়াতের মতো করে কেউই এর সুফল তুলতে পারেনি। কথায় আছে প্রচারেই প্রসার, আর জামায়াতে ইসলামী নিজেদের দলীয় স্বার্থে যেভাবে ইসলাম ধর্মকে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে অফিস আদালত শিক্ষাঙ্গন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে তাকে বলা যেতে পারে ইসলামের আধুনিক বাজারজাতকরণ। এজন্যই যারা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় তারা জামায়াতের কথাটাই আগে ভাবে। তবে এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও জামায়াত ভোটের ময়দানে এখনো সেভাবে সফল হতে পারেনি। খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা সহ দেশের আরও কয়েকটি এলাকায় তাদের শক্ত ঘাঁটি থাকলেও নির্বাচনে এককভাবে জেতার মতো দল তারা এখনো হয়ে উঠতে পারেনি। অবশ্য কে জানে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে তাদের ভাগ্য বদলাবে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।